আপনাদের পড়ে শোনাচ্ছি নোবেলজয়ী হাঙ্গেরীয় লেখক ইমরে কার্তেজের একটি বিখ্যাত উপন্যাস ডিটেকটিভ স্টোরি। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। যাই হোক, এই মহাসড়কটি উপকূলের দিকে গেছে। আপনি তো জানেন, উপদ্বীপটি যেখানে উপসাগরে উঁকি মেরেছে, যারাই ব্লু কোস্টে যায় তারা সবাই এই মহাসড়কটি ব্যবহার করে। সেদিন এনরিকে ও জিল গাড়ি চালিয়ে ব্লু কোস্টে গিয়েছিল। তারা গোসল করতে চেয়েছিল এবং এনরিকেও সৈকতে কাউকে খুঁজছিল। যাকে সে খুঁজছিল তাকে পেয়ে গিয়েছিল। আমার মাথায় দোজক ভেঙে পড়বে যদি সে তা না পেয়ে থাকে। এইখানেও তারা একত্রিত হয়। ওই যে উস্কো খুস্কো ঘন ঝাঁকড়া চুলের বাতিগ্রস্ত ওরা। এটা ছিল একটা বিচক্ষণ পছন্দ। এটা একটা বড় সমুদ্র সৈকত এবং তারা এখানে একটা নির্জন জায়গা খুঁজে নিয়েছিল। তারা তাদের ট্রানজিস্টার রেডিওগুলো চালিয়ে রাখত, আর সেজন্য আড়িপাতা যন্ত্র কোনো কাজেই আসত না। আমরা তাদের ছবি তুলেছিলাম 10 ডজন রোল ফিল্মে। তারা তা করতে দিত। তারা এ ব্যাপারে সচেতন ছিল যে যেভাবেই হোক তারা আমাদের কাছে পরিচিত। আমরা তাদের ওপর কঠোর ব্যবস্থা নিতে পারতাম না, সত্যি পারতাম না। কিন্তু তাহলে তারা ছিল স্বপক্ষের। তারা কিছুই করছিল না। আমরা তাদের মুখ দিয়ে একটি কথাও টেনে বের করতে পারতাম না। যতটুকু তাদের মুখ থেকে বের করতে পারতাম তা আমরা আগে থেকেই জানতাম। এই সবকিছুই ছিল জানালার পর্দা। তারা বেশি ঝুঁকি নেয়নি। এই কর্মকাণ্ডের উদ্যোগ তারা নেয়নি। সুতরাং আমরা কোন জাহান্নামের কাজটা করতে পারতাম? তাদের সঙ্গে ঘটনার যোগসূত্র ধরে ফেলার আগে পর্যন্ত আমরা তাদের নজরদারিতে রেখেছিলাম। এরপর তারা সবাই এমনভাবে লাপাত্তা হয়ে গিয়েছিল যেন মাটি তাদের গিলে খেয়েছে। জাহান্নামের এক কাজের ধারা আমাদের। আমি কাউকেই এই কাজে আসার সুপারিশ করব না। তাদের ভেতরে ছিল সি, যার আসল নাম আমি খুলে বলতে পারব না। এনরিকে এরই ভেতরে তার ডায়েরিতে এই নামটি উল্লেখ করেছিল, আপনাদের যদি মনে থেকে থাকে। কিন্তু কেবল এনরিকেই দলিল দেখিয়ে তাকে প্রমাণ করেনি, বাকি সবাইও নিশ্চিত করেছে। এই গণ্ডগোলে তার যদি কোনো হাত থেকে না থাকে তো আমি একটা বানরের চাচা হব। কিন্তু আমরা যখন আঁচ করতে পেরেছিলাম যে একটা গণ্ডগোল পাকিয়ে উঠতে যাচ্ছে, তখন আমরা কেবল হাওয়াই ছোঁ মারতে পারতাম। এনরিকেকে নিয়ে তাদের করার কিছুই ছিল না। তার টাকার কারণে কিছু করার উপায় ছিল না তাদের। তাদের ভেতরে ধনীর দুলাল ছিল, একজনের চেয়ে বেশি। তারপরেও এনরিকের টাকা তাদের জন্য খুব সুবিধাজনক হয়েছিল। না, সমস্যাটা ছিল সে ছিল একজন আনকোড়া অনভিজ্ঞ যুবক। তারা ছিল, আমি যেমনটা বলেছি, সত্যিকারের পেশাদার। ঝুঁকি নেয়ার বিষয়টি তাদের মাথায় আসেইনি। একমাত্র এনরিকে তার শিশুতোষ মনে কল্পনা করেছিল যে সে তাদের কাছে যেতে পারে এবং তালিকাভুক্ত হতে পারে, যেন সে কোনো নিয়োগ দানকারী অফিসের নাম লেখাচ্ছে। সে গিয়েছিল এবং একদল সুখী ছাত্রকে পেয়ে গিয়েছিল, যারা তাকে তাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের মজার মজার গল্প বলে আনন্দ দিয়েছিল। তারা প্রত্যেকেই একটা ব্যাপার জানত এবং অন্যরা হাসতে হাসতে তাদের দল নিয়ে ভেগে যেত। তো বেশ, ঘটেছিল এটাই। এনরিকে তখন জিলের কাছে ফিরে এসেছিল। সেদিন সমুদ্র সৈকতে তার জমকালো পোশাকের জন্য তাকে দারুণ দেখাচ্ছিল। এই পোশাকের জন্য তাকে আরও বেশি চমক জাগানিয়া লাগছিল। সে যাই হোক, এনরিকে ভীষণ রেগেছিল। ওদের কথা ভুলে যাও, জিল তাকে সান্ত্বনা দিয়েছিল। তুমি ওদের একজন হতে পারো না। কেন? ভীষণ রাগের সঙ্গে এনরিকে বলেছিল। আমার নাম সেলিনাস, সেই জন্য। ওটা কি একজন মানুষকে সংজ্ঞায়িত করে? তুমি বুর্জোয়া, জিল ঠাট্টা করেছিল। সে তার তর্জনী দিয়ে এনরিকের বুকের কোকড়ানো পশমে খোঁচা দিয়েছিল এবং আলতো করে তার নখ দিয়ে খোঁটাচ্ছিল। এ ব্যাপারে আমি এনরিকের ডায়েরি থেকে বিস্তারিত জেনেছিলাম। তুমি বুর্জোয়া, 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 আমার ছোট্ট বুর্জোয়া বলে সে বেড়ালের মতো ঘর ঘর করেছিল। সে যাই হোক, এনরিকে ছিল ভীষণ ক্ষুব্ধ। তাদের ভুলে যাও, জিল বলেছিল। এখন তোমার মনোযোগ দেওয়া উচিত আমার ওপর। কি দারুণ এখানকার সবকিছু, তাই না? তুমি কেন সুখী হতে চাও না? সুখী, সুখী, এনরিকে ঝাঁজের সঙ্গে বলেছিল। কিন্তু তারপরেই খুব সুন্দরভাবে ও ধীরে ধীরে সে শান্ত হয়ে গিয়েছিল। নখ দিয়ে খোটানোর জন্যই বোধ করি। অবশ্যই আমি সুখী হতে চাই, সে বলেছিল।
আমি তোমাকে ভালোবাসি। কি বাসি না? ঈশ্বর আমার সহায় হন। কিন্তু এমন অনেক সময় আসে যখন সুখী হওয়া, স্রেফ সুখী হওয়া, আর কিছুই না, নিছকই লজ্জাজনক ও অরুচিকর। কেন? জিল তার চোখ দুটি আধা আধি বুজে রেখে জিজ্ঞেস করেছিল। সেদিন রোদ ছিল ভীষণ কড়া। কারণ, এনরিকে জবাব দিয়েছিল, কেউ সে জায়গায় সুখী হতে পারে না, সেখানে সবাই অসুখী। সবাই? জিলের চোখ দুটি পুরোপুরি খুলে গিয়েছিল। আমার দিকে তাকাও, আমি তো অসুখী নই, বলে সে হেসেছিল। কেউ ভালোভাবেই বিশ্বাস করতে পারে যে সে অসুখী নয়। এনরিকে কি করতে পারত? সে তাকে চুমু খেয়েছিল। এরপর তারা উঠে পানের দিকে গিয়েছিল। সমুদ্র ছিল উষ্ণ, আশপাশে খুব বেশি মানুষ ছিল না, এবং তারা সাঁতরিয়ে বেশ দূরে চলে গিয়েছিল। জিলের দুই বাহুর ভেতর এনরিকে খুব শিগগিরই তার হতাশা ও দর্শন ভুলে গিয়েছিল। বাড়ি ফেরার পথেই কেবল তার ভেতরে এটি আবার ফিরে এসেছিল, মহাসড়কে। এনরিকের আলফা রোমিও গাড়িটি দ্রুত ছুটে যাচ্ছিল বাড়ির দিকে। স্টিয়ারিং হুইল ছিল এনরিকের হাতে। জিল তার পাশে বসেছিল। তাদের চুল পতপত করে উঠছিল। গাড়ি দাবড়ে তারা খুব দ্রুতই ছুটছিল, যতক্ষণ না সর্বনিম্ন গতিসীমার সাইনবোর্ডটি দেখা গিয়েছিল। এ পর্যায়ে সে এনরিকে গ্যাস নিয়ন্ত্রণের পাদানি থেকে তার পা সরিয়ে নিয়েছিল এবং নির্ধারিত গতিবেগের অর্ধেকেরও কম গতিতে গাড়ি চালাচ্ছিল। এই মহাসড়কটি নিয়ে এবার আমার কিছু বলা উচিত। আপনাদের অনেকেই হয়তো ও পথ দিয়ে যাননি, বা এখন খুব ভালো একটা মনে নেই, বা আপনার কাছে হয়তো এ মহাসড়কটিকে মোটেও আহামরি কিছু মনে হয়নি। তা হতেই পারে, সর্বনিম্ন গতিসীমা নির্ধারণের জন্য। তারপর আবার কেউ কেউ শুধু সামনের দিকে তাকিয়ে থাকে। ভাগ্যবান কুত্তা সব। আমি সবসময় তাদের ঈর্ষা করি। সংক্ষেপেই বলি, আমাদের সংস্থাগুলোর একটা ওই মহাসড়কের পাশে অবস্থিত। ঠিক রাস্তা ঘেঁষে নয়, রাস্তা থেকে দূরেও নয়। আপনারা যারা ও পথে গেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি কি নিয়ে কথা বলছি। আমাদের এই স্থাপনাটিতে দরকারি সব ধরনের সাজ সরঞ্জামই ছিল। বেড়া, বৈদ্যুতিক সরঞ্জাম, পাহারা বুরুজ, এবং কি ছিল না। পাশ দিয়ে যেই গেছে এবং চোখ মেলে তাকিয়েছে সেই এটা দেখেছে। বাইরের দিকটা, এর চেয়ে বেশি অবশ্য দেখিনি। মহাসড়কটিকে আমরা বন্ধ করে দিতে পারি খুবই কালে ভদ্রে, কারণ তাতে এরই মধ্যে কিছুটা বাধাগ্রস্ত যান চলাচলকে দেশের প্রায় অর্ধেকটা ঘুরে যেতে হবে। পর্বতমালার কারণে আমরা কোনো বাইপাস সড়কও চালু করতে পারি না। ওই ধরনের কাজে খরচ পড়ে যাবে মেলা, এবং হয়তো সংসদ তা অনুমোদনও করবে না। এক্ষেত্রে আপনাকে তাদের, মানে সংসদীয় প্রতিনিধিদের, যথাযথ সম্মান দেখিয়ে জিজ্ঞেস করতে হবে পরিস্থিতি সম্পর্কে, তারা সচেতন কিনা, এবং তখন দেখবেন তারা কি জবাব দেয়। অবশ্যই তাদের কোনো তথ্য জানা থাকে না। কর্নেল তাতে কিছু মনে করতেন না। একজন সুনাগরিককে তার সুবিধায় কোনটা হুমকি সে ব্যাপারে সচেতন থাকতে সক্ষম হওয়া উচিত। আমরা এখানে যারা যান চলাচলের গতিসীমা প্রতি ঘন্টায় 50 মাইল বেঁধে দিয়েছি, কিন্তু ট্রাফিক আইন অমান্যের রিপোর্ট অনুযায়ী এনরিকে মাত্র 20 মাইল বেগে গাড়ি চালাচ্ছিল, যে তথ্যকে সমর্থন করেছিল সংযুক্ত ছবিগুলো। জিল বিচলিত ছিল। আপনি বাজি ধরতে পারেন সে ভরকে গিয়েছিল। তার উপর এনরিকে চাইছিল সে গোয়েন্দা সংস্থার দিকে তাকাক, কিন্তু সে তা চাইছিল না। তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি এটার দিকে তাকাতে চাও না কেন? এনরিকে জিজ্ঞেস করেছিল। কারণ ওটা আমার এখতিয়ারের ভেতরে পড়ে না, জিল উত্তেজিত হয়ে বলেছিল। তাহলে তোমার এখতিয়ারে কি পড়ে? এনরিকে চাপ দিয়েছিল। তুমি, জিল বলেছিল। তো বেশ, এনরিকে তার কথা উড়িয়ে দিয়েছিল। এটাও তোমার এখতিয়ার, কারণ ওটা আমি, যা তারই অংশ। তা সত্য না, জিল প্রতিবাদ করেছিল। তুমি নিশ্চয়ই নিজেকে নিয়ে মজা করছো এনরিকে। একজন স্বাভাবিক মানুষ কখনো ওই ধরনের ব্যাপার নিয়ে নিজের জন্য দুশ্চিন্তা করে না। তোমার কাছে এটা এক ধরনের নেশা ছাড়া কিছুই না। আর অন্যদিকে আমি আন্তরিক। আমরা কেন একজন আরেকজনকে ভালোবাসতে পারি না এনরিকে? আমি সুখী হতে চাই। আমি তোমার সন্তান ধারণ করতে চাই। অন্য আর কিছুতেই আমার আগ্রহ নেই। তুমি খুব চালাক একজন মেয়ে, জিল। আমি তোমাকে ঈর্ষা করি। তুমি এক না একতন্ত্রের লৌহ মুষ্টির নিচে বেড়ে ওঠোনি, বেড়ালছানা। এভাবেই বলেছিল এনরিকে, কমসে কম ডায়েরি অনুযায়ী, এবং পরে জিল তা নিশ্চিত করেছিল। তুমি ব্যাপারটাকে দেখতে চাও না কেন? কারণ আমার ওসব ইচ্ছে ফিচ্ছে করে না, জিল বলেছিল। সে বিরক্ত হয়ে উঠছিল। জিল, এনরিকে বলেছিল, তুমি এমনভাবে কথা বলছো
যেন ওখানে যাদের রাখা হয় ওই গড়াদের পেছনে তুমি তাদের ঘেন্না করো। ঠিক বলেছ, জিল জোর গলায় বলেছিল। আমি তাদের ঘৃণা করি, কারণ তারা আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখন একটা পুলিশের গাড়ি গর্জন করতে করতে তাদের গাড়ির পাশে চলে এসেছিল। তাদের পেরিয়ে এগিয়ে গিয়েছিল, এরপর আড়াআড়ি থেমে গিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। এনরিকে গাড়ি থামাতে বাধ্য হয়েছিল। আমি বলতে সাহস পাচ্ছি, আপনারা জানেন ব্যাপারটা কেমন। ব্রেক কষার একটা ক্যাচ ক্যাচ শব্দ, ধাম করে গাড়ির দরজা খুলে যাওয়া, রাস্তার কনক্রিটে গাড়ির বুটের গুঁতো খাওয়া। একজোড়া পুলিশ ঠিক এই কাজগুলোই করেছিল। এদের একজন সেমি অটোমেটিক হ্যান্ডগান উঁচিয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে আসুন, চটজলদি করুন, নইলে আমি টেনে হিচড়ে বের করব কিন্তু। শরীরের ওপরের অংশ গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়ান, হাত সামনের দিকে, আঙুলগুলো ছড়ানো থাকবে। এই ধরনেরই একটা কিছু। কোণের একটু গুঁতো খাওয়া এড়ানোর উপায় ছিল না। এরপর লাফালাফি। নারীদের পোশাককে বিশেষ সন্দেহের চোখে দেখা হয়। সুন্দরী নারী হলে তো কথাই নেই। পরবর্তীতে জিলকে দীর্ঘদিন তার বুকে একটি ক্ষত বয়ে বেড়াতে হয়েছে। ভাগ্যিস তাদের সঙ্গে বা গাড়িতে কোনো ক্যামেরা ছিল না। আমার এটা টুকে রাখা উচিত। সন্দেহজনক অন্য কোনো বস্তুই পাওয়া যায়নি। এমনকি তারপরেও সিনিয়র টহল পুলিশ তাদের গ্রেফতার করতে চেয়েছিল। এরপর সে এনরিকের ড্রাইভিং লাইসেন্স খুঁটিয়ে দেখেছিল। সেলিনাস, সে পড়েছিল। এবার সে গাড়িটার দিকে এক পলক তাকিয়েছিল। ডিপার্টমেন্ট স্টোরের লোক, সে জিজ্ঞেস করেছিল। সঙ্গে সঙ্গে সে জবাব দেয়নি। ঠিক বলেছেন, শেষমেশ সে শুনেছিল। এনরিকের কাছ থেকে নয়, জিলের কাছ থেকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি জ্যাক, বলে টহল পুলিশ বুটের ডগা দিয়ে এনরিকের পায়ে আলতো করে একটা টোকা দিয়েছিল। আপনি শুনেছেন? এনরিকে গর্জে উঠেছিল। পুলিশ অফিসারটি দৌড়ে পালাতে তৈরি হয়েছিল, কিন্তু তার সিনিয়র তাকে পিছে ধরে রেখেছিল। গতি নির্ধারক সাইনবোর্ড চোখে পড়েনি? সে জিজ্ঞেস করেছিল। এটা সঠিক পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ নয়, কিন্তু মহাসড়ক টহলে ওরা সবসময় মেধাবী পুলিশ পাঠায় না। হ্যাঁ, আমি দেখেছি, এনরিকে বলেছিল। তাহলে ওই গতিসীমায় চালাওনি কেন? টহল পুলিশ অফিসার রহস্য ভেদ করতে চাইছিল। আমি মনে করি স্পার্ক প্লাগগুলো ঝিকমিক করছিল, এনরিকে সাহস করে বলেছিল। ঝিকমিক করছিল? আমার হোগা! সিনিয়র টহল পুলিশ অফিসার ফস করে বলে উঠেছিল। মহাসড়কে গাড়ি দাবড়ানোর বদলে আপনার বরং বই নিয়ে পড়ে থাকা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয় আবার খুলে দেওয়া উচিত, এনরিকে প্রস্তাব দেওয়ার মতো করে বলেছিল। এখন সিনিয়র টহল অফিসার কেটে পড়তে যাচ্ছিল, কিন্তু সে তখনই আবার এটা নিয়ে খুব ভালো করে ভেবেছিল। মোটের ওপর একজন সেলিনাস তো একজন সোলোনাসই। ভাগুন এখান থেকে, সে তাদের হুকুম দিয়েছিল। আমি একটা রিপোর্ট পাঠিয়ে দেব। আমি বিশ্বাস করি আপনার বাবা আপনার গলা চেপে ধরবে। তারা তাদের যাত্রা অব্যাহত রেখেছিল। পাশাপাশি এনরিকের হাতে ছিল স্টিয়ারিং হুইল। জিল বসেছিল তার পাশে। তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, যেন তারা একজন আরেকজনকে চেনেই না। এত কিছুর পরেও এনরিকে জিলের দিকে না তাকিয়েই নীরবতা ভেঙেছিল। ওটা আমাকে আঘাত দেবে না, কারণ যা চলছে তার ন্যূনতম ধারণা থাকলেও আমার কাছে। ওটা কি হবে? ওটা কি হতে পারে? কাঁধ ঝাঁকিয়ে জিল বলেছিল। কিছুই না, বলে সে চুপ করে গিয়েছিল। একটু পর আগের কথা রেশ টেনে বলেছিল, আমি তোমাকে ঘৃণা করি ছাড়া। আমি তোমাকে ঘৃণা করি না জিল, এনরিকে বলেছিল। আমি স্রেফ দুঃখিত যে ব্যাপারটাকে তুমি এভাবে নিচ্ছ। এটা কোনো পার্থক্য তৈরি করবে না। আসল কথা হচ্ছে আমরা আর কখনো একজন আরেকজনকে দেখতে চাই না, জিল মন্তব্য করেছিল। সত্যিই তাই, এনরিকে একমত হয়ে বলেছিল। তারা আর কোনো কথা বলেনি। এভাবেই তারা নগরীতে ফিরে এসেছিল, কেউ কোনো কথা না বলে। এনরিকে বুঝতে পেরেছিল, কমপক্ষে ততক্ষণে সে জানতে পেরেছিল সে কি জানতে চায়। সেদিন সন্ধ্যায় অন্য কিছু ঘটেছিল, গুরুত্বপূর্ণ কিছু। এনরিকে তার ডায়েরিতে টুকে রেখেছিল। ওই কয়েকটা পৃষ্ঠা এক নির্যাতনের দলিলের মতো। একটি খাঁটি পুলিশি জিজ্ঞাসাবাদ, যেখানে সে নিজেকেই দোষারোপ করেছিল। আপনাদের জন্য এই হচ্ছে এনরিকে। সে ভালোবাসত এবং ঘৃণা করত। সে তার নিজের চিন্তা, অনুভূতি, অভিপ্রায় ইত্যাদি লুকিয়ে রাখার চেষ্টা করত। আমি এনরিকের ডায়েরি খুলতে যাচ্ছি। শুনুন তাহলে এটা। এই সবকিছুই ছিল নির্ধারিত, একেবারেই অবিশ্বাস্য, এবং তারপরেও সবচেয়ে স্বাভাবিক। যেন এটা এমন, আমার সবচেয়ে গোপন প্রবৃত্তির ভেতরে সত্যি সত্যি আমি দীর্ঘদিন ধরে এটাকে সন্দেহ করছি।
অবশ্যই আমাকে এটা লিখতে হবে। মনের এই অভিজ্ঞতা নিয়ে আমি এখন বিছানায় যেতে পারছি না। আমি না হয় এবার এসব যোগ করার চেষ্টা করি। ব্যাপারটা কঠিন হবে। আজ এত কিছু ঘটেছে এবং এখন সন্ধ্যার শেষ দিকে সব ধরনের রূপ ও বর্ণের এবং এই অভাবনীয় গোটা দিনটির ঘটনাগুলো আমার মাথার ভেতরে একই সাথে ঘুরপাক খাচ্ছে। তাহলে আমরা বরং এগোই। সুতরাং আমি জিলকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে রেখে এসেছিলাম। এজন্য আমি তার কাছে অনেক ঋণী। তারপর আমি নিজে বাড়িতে এসেছিলাম। গাড়িটা আমি গ্যারেজে পার্ক করেছিলাম। এলিভেটরে ঢুকেছিলাম এবং উপরে উঠে এসেছিলাম। অ্যাপার্টমেন্টে ঢুকতেই পরস্পর সংযুক্ত কক্ষগুলোর কোনো একটিতে মা ও বাবার নজরে পড়ে গিয়েছিলাম। তারা একজনের কাছ থেকে আরেকজন বেশ দূরে ছিলেন। দুজনেই হাতলওয়ালা আরাম চেয়ারে বসেছিলেন। বাবা তার সিগারেটের সুগন্ধি ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়েছিলেন। তিনি তার লম্বা পেশিবহুল পা দুটো টান টান করে রেখেছিলেন। তার ভালো করে বার্নিশ করা কালো জুতো গোধূলির আলোতে ঝিকমিক করছিল। তিনি তার নিখুঁতভাবে তৈরি জ্যাকেট স্যুটের বোতামগুলো খুলে রেখেছিলেন এবং তার ফ্যাশন দুরস্ত নেকটাই ঢিলে করে রেখেছিলেন। মা বসেছিলেন পিঠ টান টান করে। হাত দুটি রাখা ছিল তার কোলের ওপর। দেখে মনে হচ্ছিল তারা কিছুর জন্য অপেক্ষা করছিলেন। আমাকে যখন তারা দেখতে পেলেন, মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে ছুটে এলেন। তুমি কোথায় ছিলে? সৈকতে? তুমি সেখানে অনেক বেশি সময় নিয়ে ফেলেছ, কারণ আবহাওয়াটা ছিল ভারী চমৎকার। একটার পর একটা প্রশ্ন করে গেলেন তিনি। বুড়ো লোকটা নড়াচড়া করলেন না, শুধু তার সিগারেট টেনে চললেন। অবশেষে আমি বললাম যে তার সঙ্গে আমার একটু কথা বলা দরকার। খুব ভালো কথা। তিনি উঠে দাঁড়ালেন এবং এক হাত দিয়ে তার পড়ার ঘরের দিকে দেখিয়ে দিয়ে আমাকে আগে সেখানে যেতে দিলেন। অন্য হাতটি দিয়ে আলতো করে আমার কাঁধ ধরলেন। আমি তার ঘ্রাণ টের পাচ্ছিলাম। তামাক, কোলন ও বাবার ঘ্রাণ। একই সঙ্গে টের পাচ্ছিলাম আমার কাঁধে তার হাতের ছোঁয়া। তা থেকে শক্তি প্রবাহিত হচ্ছিল। শক্তি, শ্রেষ্ঠতা ও আশ্বাস। ব্যাপারটা বোকার মতোই হয়ে গিয়েছিল, কিন্তু আমি কান্নায় প্রায় ভেঙে পড়েছিলাম, যাতে তিনি তার দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেন। ঠিক আমি যখন শিশু ছিলাম তখন তিনি যেভাবে জড়িয়ে ধরতেন, হয়তো জিলের কারণেই। কোনো ব্যাপার না। যাই হোক, আমি তাকে সংক্ষেপে মহাসড়কের ঘটনা বললাম, স্রেফ যেটুকু না বললেই নয়। তিনি একবারও চোখের পলক ফেললেন না। তারা কি তোমার কাছে কোনো ক্যামেরা পেয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। না, আমি বললাম। একেবারেই দৈবক্রমে, যদিও এটা তাকে আমি বলিনি। সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছে ছিল জিলের কয়েকটা স্ন্যাপশট নেব, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমি ক্যামেরাটা বাড়িতেই ফেলে রেখে গিয়েছিলাম। তারা সম্ভবত তোমাকে জরিমানা করবে। ব্যাপারটাকে নিয়ে তিনি আর ভাবলেন না। আমরা এই জরিমানা পরিশোধ করে দেব। খুব ভালো কথা যে এখনো আমাদের সে সামর্থ্য আছে, বলে তিনি হাসিতে ফেটে পড়লেন। তাকে হতাশ মনে হচ্ছিল না। তুমি সেখানে কি খুঁজতে গিয়েছিলে? আমি সৈকতে গিয়েছিলাম। নিজে থেকেই? না। আর তুমি তোমার মাথায় এই মতলব নিয়ে গিয়েছিলে যে একটি চুমু খাবে আর আলিঙ্গন করবে সেখানে, অন্য সব জায়গা বাদ দিয়ে ওখানেই? বলে তিনি কৃত্রিম হাসি হেসেছিলেন। আমি রেগে গিয়েছিলাম। বুড়ো লোকটি যখন আমার যৌন আকাঙ্ক্ষা নিয়ে ঠাট্টা করেন, তখন তো আমার একদমই পছন্দ হয় না। আমরা চুমু খাচ্ছিলাম না। বেশ, তারপর? আমি তাকে ওই রাস্তায় মজার কিছু দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, বলে বাবা মাথা নেড়েছিলেন। তারপর উঠে দাঁড়িয়েছিলেন এবং কক্ষটিতে চক্কর কেটে পায়চারি করতে শুরু করেছিলেন। আমি ভাবতে শুরু করেছিলাম যে তিনি আমার কথা ভুলে গিয়েছেন। ঠিক তখন আমি টের পেলাম তিনি আমার পেছন এসে দাঁড়িয়েছেন। এবার তিনি আমার মাথার উপরে একটা হাত রেখেছিলেন। এনরিকে, আমি তার গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম। তুমি কিভাবে তোমার দিনগুলো কাটাচ্ছ? আমি আমার কাঁধ ঝাঁকিয়েছিলাম। দুনিয়ার কোন কথাটা তাকে আমি বলার কথা ভাবতে পারি? বাছা আমার, তিনি বলেছিলেন। তখনও তিনি একই জায়গায় দাঁড়িয়ে। তোমার মা তোমার ব্যাপারে উদ্বিগ্ন। আমার মনের মধ্যে সব বাজে কথা উঠে আসতে থাকলো, যেমন আমি স্কুলে যাব বলে বেরোচ্ছি এবং তিনি বললেন, নিজের যত্ন নিও বাবা, তোমার মা তোমার ব্যাপারে উদ্বিগ্ন। বা আমাকে যখন আমার প্রথম গাড়িটি দেয়া হয়েছিল, খুব সাবধান বাবা, তোমার মা তোমার ব্যাপারে উদ্বিগ্ন। সবসময়ই মা উদ্বিগ্ন, তিনি নিজে নন। কি বলবো বুঝতে পারছিলাম না, বা কি করে বোঝার আমার কি মনে হচ্ছে। তিনি হেঁটে দূরে চলে গিয়েছিলেন এবং তার ডেস্কের পেছনে গিয়ে আমার দিকে মুখ করে বসেছিলেন। এরপর তিনি বাতি জ্বেলেছিলেন। এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছিল। হলদেটে পাড়ার বাতির পেছনে সব দিক থেকে সব ধরনের অন্ধকার, ভারী ভারী ছায়া ছড়িয়ে পড়ছিল। এক গৃহসুখের অনুভূতি। বাবা,
তিনি আবারও বলতে শুরু করেছিলেন, তুমি কেন আমার সঙ্গে সোজাসুজি কথা বলতে পারো না? আমাদের হাতে সময় আছে। আমি শুনছি। আমি সম্পূর্ণ আলাপ উঠে আসতে দিলাম তখন। এটা ঠিক এভাবে এসেছিল, অসংলগ্নভাবে, রাগীভাবে। সম্ভবত সেটা ছিল জিলের প্রভাব। আমি তাকে বলেছিলাম এইসব নিয়ে আমি কি ভাবছিলাম। তাকে আরও বলেছিলাম আমি আমার দিনগুলো কাটাচ্ছি, অন্য আর কিছুতে নয়। সেই ব্যাপারটা আমাকে পেয়ে বসেছে, শুধু সেই ব্যাপার। তিনি খুব মুখ কালো করে আমার কথা শুনছিলেন। এমনকি যদিও আমি যা কিছু বলেছিলাম তার বেশিরভাগই ছিল সম্ভবত অর্থহীন কথা, যেহেতু আমি বরং কোণঠাসাই হয়ে পড়েছিলাম। তখন আমি দেখতে পাচ্ছিলাম তিনি এটাকে খুব গুরুত্বের সাথে নিচ্ছিলেন, আমি যতটা নিজের ব্যাপারে গুরুত্ব দিচ্ছিলাম। আগে কখনো তিনি আমার দিকে ওভাবে তাকাননি। ব্যাপারটা ছিল এমন যেন তিনি ঠিক আমার ভেতরটা দেখতে চাইছিলেন, এবং তাকে তা দেখতেই হতো, কারণ আমি চাইছিলাম তিনি দেখুন যে আমি মজা করছি না। আমার বলা যখন শেষ হয়ে গিয়েছিল তখন তিনি আবারও উঠে দাঁড়িয়েছিলেন এবং কয়েকবার কক্ষটির চারপাশে চোখ বুলিয়ে নিয়েছিলেন। তারপর আবার বসে পড়েছিলেন। ওটাই কি তোমার মত, এনরিকে? তিনি জিজ্ঞেস করেছিলেন। নাকি এটা তার চেয়ে বেশি কিছু? তুমি কি বলতে চাইছো বাবা? তুমি কি এখনো একজন মুক্ত এজেন্ট? জবাবে তিনি জিজ্ঞেস করেছিলেন। নাকি এরই মধ্যে তুমি কাজ করছো? কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে তিনি বলে চললেন, নির্দিষ্ট কারো জন্য? অবশেষে তিনি এমনভাবে কথাটা উগড়ে দিলেন, ঠিক আমি যেমনটা কয়েক সপ্তাহ আগে বলে ফেলেছিলাম। আর কে? এখনো না, আমি বলেছিলাম। এখনো না, তিনি পুনরুক্তি করলেন। অন্য কথায়, তুমি কি ক্লান্ত? হ্যাঁ। এবং? আমি প্রতিবন্ধকতার মুখে পড়ছি। তিনি মাথা নাড়লেন। যেমন সেলিনাস বলে ডাকা হয় উদাহরণ হিসেবে? উদাহরণ হিসেবে, আমি জবাব দিয়েছিলাম। তার চোখে একটা ঝিলিক খেলে গিয়েছিল, যা আমি খুব আগ্রহের সঙ্গে দেখেছিলাম। আবারও তা আমাকে বিরক্ত করেছিল। কিন্তু এটা এমন একটা প্রতিবন্ধকতা যা ভেঙে বেরিয়ে আসা যায় বাবা, আমি বলে যাচ্ছিলাম। ধৈর্য ও দৃঢ়তা দিয়ে এটা ভেঙে বেরিয়ে আসা সম্ভব। আমি তা বিশ্বাস করি, এবং আমি তা প্রমাণ করব। শুধু অপেক্ষা করুন আর দেখুন। গাম্ভীর্যের সঙ্গে তিনি আমার মুখটা খুঁটিয়ে দেখেছিলেন। তার তাকানোয় ছিল এক কড়া মনোভাব, আমি তা টের পাচ্ছিলাম। এ এক অদ্ভুত লড়াই ছিল দুজনের। এখন অবশ্যই আমি এর যুক্তিটাও দেখতে পাই। আমার কথা শোনো এনরিকে, তিনি আবার বলে উঠেছিলেন। বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি যে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে তারা বিশ্ববিদ্যালয় আবার খুলে দিতে যাচ্ছে। খুব খারাপ, আমি মন্তব্য করেছিলাম। আমার তাতে আরও নিবিড় তদন্তের মুখে পড়ব আমরা। তারা তাতে নজরদারি বাড়াতে পারবে। নিঃসন্দেহে, তিনি মাথা নেড়ে একমত হয়েছিলেন। কিন্তু তোমরা তো তাতে তোমাদের লেখাপড়াটা অন্তত চালিয়ে যেতে পারবে। আমি আর তা চালিয়ে যেতে চাই না, আমি বলেছিলাম। এর কোনো যুক্তি নেই। তোমাকে কিছুতেই তোমার ভবিষ্যতের কথা ভুলে গেলে চলবে না এনরিকে। আমি বর্তমানের জন্য বাঁচি বাবা। আহ, তিনি হাত দিয়ে একপাশে বাতাস কেটে বলেছিলেন। বর্তমান হচ্ছে একদমই অস্থায়ী। আমি তেতে উঠেছিলাম। আমি জানি, রেগেমেগে বলেছিলাম আমি। এটা কেবল মেনে নিতে হবে অস্থায়ীভাবে, অস্থায়ীভাবে, কিন্তু প্রতিদিনই তরতাজা, এবং প্রতিটি দিন আরও বেশি অস্থায়ীভাবে। এবং আমাদের অস্থায়ী জীবনের শেষ দিন আমরা বেঁচে থাকা পর্যন্ত, এবং একটা সুন্দর দিনে অস্থায়ীভাবে আমরা মরে যাব। বেশ, আমার জন্য নয় বাবা, না, এবং আবারও না। তুমি কি চাও এনরিকে? তিনি বলেছিলেন। নিশ্চিত কোনো কিছু, আমি জবাব দিয়েছিলাম। দৃঢ় কোনো কিছু এবং স্থায়ী কোনো কিছু, মানে আমি। এবং হঠাৎ করেই বলে উঠেছিলাম, আমি কাজ করতে চাই। আমি আমার জীবনযাপনের ধরন পাল্টে ফেলতে চাই বাবা। মনে হচ্ছিল তিনি মনে খুব ব্যথা পেয়ে কুঁচকে গেলেন। কিন্তু কি চিন্তা তাতে? শেষমেশ যখন নিজের গভীরতম আকাঙ্ক্ষাটা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল, তখন আমি শুধু আমার নিজের গলার স্বর শুনতে পাচ্ছিলাম। এক নাগারে এমন সুনিশ্চিতভাবে বলেছিলাম যে আমার মনে হচ্ছিল সবকিছু সহজ ও স্পষ্ট হয়ে গেছে। আমার আর বলার কিছু ছিল না। আমি উঠে পড়তে চাচ্ছিলাম এবং কক্ষটি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম। ঠিক তখনই আমি শুনতে পেয়েছিলাম তিনি বলছেন, এটা স্রেফ তোমার কল্পনার মিথ্যে উদ্ভাবন এনরিকে। কিন্তু এটা এমনই এক মিথ্যা উদ্ভাবন যা যে কোনো মুহূর্তে রক্তাক্ত বাস্তবতায় পরিণত হতে পারে। জানি না আমি কেমন দেহভঙ্গি করেছিলাম, কিন্তু তিনি তার হাত দুটি তুলেছিলেন এবং আঙুলের ডগা দিয়ে আমাকে আমার চেয়ারে জোর করে বসিয়ে দিয়েছিলেন। আমি তোমার কথা শুনেছি, তিনি বলে চললেন। আশা করব এখন তুমি আমার কথা শুনবে। তিনি সঠিক ছিলেন, এবং আমি তার কথা শুনব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তিনি যাই বলুন না কেন, আমি তাই করব। যতটা সম্ভব শান্তভাবে আমি তার কথা শুনব বলে ঠিক করেছিলাম। তারপর সম্ভবত তার বিষণ্ণ
আগে থেকেই আন্দাজ করা যায় এমন সব প্রশ্নের জবাব দেব। যেমনটা হবার ছিল, তিনি আমার রহস্য ভেদ করতে লেগে গিয়েছিলেন, যেন আমার ধৈর্য ও দৃঢ়তা পরীক্ষা করছেন, যেন তিনি আমার মুখ দিয়ে একটা স্বীকারোক্তি বের করার চেষ্টা করেছিলেন। আমি কি করে জানতে পারতাম ওটাই আসলে তিনি করেছিলেন? এনরিকে, তিনি শুরু করেছিলেন, এসো, আমরা ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে দেখি। হয়তো তুমি আমাকে কঠোর ঠাওরাবে, আমি তাতে কিছু মনে করব না, কিন্তু আমি তোমার বাবা, এবং আমার উৎকণ্ঠা আমাকে এ ব্যাপারে কথা বলার অধিকার দিয়েছে। এবং যেভাবেই হোক তুমি এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে যাচ্ছ, যদি তুমি যেমনটা বলেছ কিছু একটা করে ফেলতে চাও। বলে তিনি একটু থামলেন। সিগারেটের বাক্সটা তিনি আমার দিকে ঠেলে দিলেন। আমরা সিগারেট ধরালাম। তিনি শুরু করলেন, তুমি বুঝতে পারো না যে কারো জন্য যৌক্তিক একটা কারণও নেই যে বলবে সেলিনাস প্রতিরোধ আন্দোলনে আছে? আমার কাছে এটা পরিষ্কার নয় বাবা যে তুমি কোথায় যৌক্তিকতার সীমা নির্দেশ করছো। আমি মোক্ষম জবাব দিয়েছিলাম, বাস্তবতা এনরিকে, সবসময় কেবল বাস্তবতাতেই। অন্য কথায় টাকা? হ্যাঁ, অন্য ব্যাপারগুলোর সঙ্গে টাকাও আছে, কিন্তু কেবল টাকা নয়। বলে তিনি চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন, যেন সবচেয়ে উপযুক্ত শব্দটি খুঁজছিলেন। এসো, আমরা স্রেফ জীবিকা অর্জনের উপায় সম্পর্কে বলি। তিনি অবশেষে জানিয়ে দিয়েছিলেন আমাদের জীবন ধারণের ব্যবস্থা আছে, বা অন্যভাবে বলতে গেলে আমাদের বেঁচে থাকার উপায় আছে। সংক্ষেপে আমি যা বলতে চাই তা হচ্ছে এটাই। হ্যাঁ, আমি বলেছিলাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বলেই যাচ্ছিলেন, ব্যাপারটা তুমি বোঝো কি বোঝো না যে আমাদের শুধু জীবন ধারণের উপায়ই নেই, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে নিরাপত্তার সাথে জীবনযাপন। অপেক্ষা করো। আমি সাড়া দেওয়ার সুযোগ পাওয়ার আগেই তিনি একটা হাত তুলেছিলেন। তুমি কি জানো অনিশ্চয়তা কি? ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতেই হতো। হ্যাঁ, জানি, আমি অবশেষে বলেছিলাম। তুমি কি করে জানো? আজ মহাসড়কে এটা আমি শিখেছি, যখন ওই পুলিশটা তার বুটের ডগা ছুঁয়েছিল আমার গায়ে। আমাকে যদি সেলিনাস বলে ডাকা না হতো তো আমি মনে করি তারা আমাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দিত। অবশ্যই, তিনি মাথা নেড়ে সায় দিয়েছিলেন। আমি সেই অবস্থানে নেই তা উল্লেখ করব। আমি খুব খুশি যে তোমার নিজের থেকেই সে বুদ্ধি আছে এনরিকে। তুমি তাহলে বুঝতে পারছো না যে তুমি যদি তোমার ঘাড় গলিয়ে দেয়া ঝুঁকি নাও তো তুমি অন্যদেরও ঝুঁকিতে ফেলে দেবে। তার প্রশ্ন আবারও আমাকে ভাবার অবকাশ দিয়েছিল। তুমি যে সংকীর্ণ গণ্ডি তৈরি করেছ, তাতে আমাকে মেনে নিতেই হবে যে ব্যাপারটা তাই। শেষমেশ আমি বলেছিলাম, গণ্ডিগুলো সবসময় সংকীর্ণ হয়। ডেস্কের পেছন থেকে তিনি আমার দিকে ঝুঁকে এসে বলেছিলেন, একজন মানুষ যদি লড়াই করার সিদ্ধান্ত নেয় তো তার জানা থাকা উচিত সে কেন লড়াই করছে। তা না হলে এর কোনো যুক্তি নেই। একজন মানুষ সাধারণত একটা ক্ষমতার সঙ্গে লড়াই করে নিজের ক্ষমতা অর্জনের জন্য, বা অন্য কারণ হতে পারে তার জীবনের প্রশ্নে ক্ষমতা যখন হুমকি হয়ে ওঠে। আপনাকে এই সত্যটা অবশ্যই স্বীকার করতে হবে। এসব সত্ত্বেও আমাদের বেলায় এগুলোর একটাও সত্য নয়। অবশ্যই আমি তা স্বীকার করি, আমি বলেছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের খেলা তখন শুরু হচ্ছিল। ঘটনার নিরিখে এটা ছিল এক ভয়ঙ্কর খেলা। আমি আমার হৃৎপিণ্ডের চারপাশ জুড়ে অদ্ভুত এক শীতলতা অনুভব করতে পারছিলাম। এর চেয়ে সঠিকভাবে আমি এটা বর্ণনা করতে পারবো না। আমি বুঝতে পারছিলাম তিনি সঠিক, বুঝতে পারছিলাম তার বলা প্রতিটি শব্দই সঠিক, আর তারপরেও আমার গোটা ভেতরটা সেই সত্যের প্রতিবাদ করছিল। আমি ভয় পেয়েছিলাম যে এই কথোপকথনের পর আমার বাবাকে আমার ঘৃণা না করে কোনো উপায় থাকবে না, যাকে আমি ভালোবাসি, এবং আমি সেই ভয়ে ভীত ছিলাম। তার বিরোধিতার সত্যতার ভয়ের চেয়ে 100 গুণ বেশি ভীত ছিলাম। তুমি উপলব্ধি করতে পারো না? আমি শুনেছিলাম তিনি বলেই যাচ্ছিলেন, তুমি উপলব্ধি করতে পারো যে সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, এমন সব উপদলেরই দরকার উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা যায় এমন ব্যক্তিদের, এমনকি তাদের বীর বলে আখ্যা দেয়া হলেও তারা মূলত ব্যবহৃত, এবং এমনকি তাদের কারো কারো মর্যাদা অনেক বেড়ে গেলেও জনসমক্ষে তারা ব্যবহৃত। জানি, আমি কর্কশভাবে বিড়বিড় করে বলেছিলাম। তুমি বুঝতে পারো এনরিকে, তুমি বুঝতে পারো না? তুমি ঝুঁকিতে ফেলতে কি? আমি আবারও এটা নিয়ে ভেবেছিলাম। আমার জীবন, আমি অবশেষে বলেছিলাম। তোমার জীবন? তিনি অবাক হয়েছিলেন। তুমি এমনভাবে বলছো যেন তুমি একজন শিশু যে কিনা ভীষণ বিরক্ত হয়ে তার ন্যাকড়ার পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এনরিকে, বাস্তবতায় সজাগ হও যে তুমি কেবলই ধারণার ভেতরে বাস করছো এবং ফাঁকা কথা নিয়ে ভাবছো। তুমি বলছো তুমি তোমার জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছ, কিন্তু তোমার কোনো ধারণা নেই তুমি কি নিয়ে কথা বলছো। বাস্তবতাকে আঁকড়ে ধরার চেষ্টা করো,
যে তোমার জীবন হচ্ছ তুমি নিজে। যেমন এখানে তুমি বসে আছো তোমার একেবারেই খাঁটি অতীত নিয়ে, একটি সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে এবং সেই সব কিছু নিয়ে যা তুমি তোমার মাকে বুঝিয়ে থাকো। এই সন্ধ্যাটার দিকে তাকাও, নিচে রাস্তাটার দিকে তাকাও, জগতে তোমার চারপাশে তাকাও এবং কল্পনা করো এই সব কিছু এখন আর এখানে নেই। তুমি কি ব্যাপারটা কল্পনা করতে পারছো? তোমার কি কোনো ধারণা আছে এর কি মানে? বেঁচে থাকতে তুমি কি করে জানতে পারতে? ওসবের জন্য তোমার এখনো বয়স খুব কম এবং স্বাস্থ্যবান। তুমি কখনো মৃত্যুর দুয়ারে ছিলে না এবং সেখান থেকে ফিরে এসো আর অবাক করা আনন্দময় জীবনটাকে আবারও আবিষ্কার করো। কিন্তু নিজের পক্ষে তুমি কি উপলব্ধি করতে পেরেছ স্কুলে তোমাকে মিথ্যে বলা হয়েছে? তুমি কি বুঝতে পারো মরার পরে কোনো জীবন নেই, নেই কোনো পুনর্জন্ম? তুমি কি এটা উপলব্ধি করতে পারো যে স্রেফ এই একটা জীবনই আমাদের দেয়া হয়েছে এবং আমরা যদি এটা হারাই তাহলে আমরা আমাদেরও হারাবো? তুমি কি উপলব্ধি করতে পারো? আমি শুনেছিলাম এবং স্তম্ভিত হয়ে পড়েছিলাম। তার কথাগুলো আমাকে সম্মোহিত করে রেখেছিল। আমি কখনো আমার বাবাকে এরকম দেখিনি। আমার কখনো তাকে কাপুরুষ ভাবা উচিত হবে না। তার এই অনুসন্ধানের উদ্দেশ্য আমি কি করে আঁচ করতে পারতাম? আমি জানি, নিজেকে ধরে রাখার চেষ্টা করতে করতে আমি বলেছিলাম, যদিও আমার ভেতরটায় কিছু একটা কাঁপছিল। বেশ, তুমি কি জানো? বাবা জিজ্ঞেস করেছিলেন। তুমি আর কি চাও? তোমার লড়াই করার কি কারণ আছে? যদি তোমার লড়াই করার কোনো যুক্তি থেকে না থাকে, তোমার জীবন যদি কোনো ঝুঁকিতে থেকে না থাকে, তো তোমার জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছ কেন? বলে তিনি তার জায়গায় উঠে দাঁড়িয়েছিলেন এবং আমার কাছে চলে এসেছিলেন। তিনি আমার ওপর ঝুঁকে তার 2 হাত দিয়ে আমার কাঁধ ধরেছিলেন। হাত দুটি ছিল শক্তিশালী, খুবই শক্তিশালী। কেন? দরদ মাখা স্নেহে তিনি অনুনয় বিনয় করে বলেছিলেন, বলো আমাকে, কেন? আমি জানতে চাই, আমাকে বলো। সুতরাং আমি তাকে বলেছিলাম। আমি তার হাত দুটিকে আমার কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিয়েছিলাম এবং আমি সব খুলে বলেছিলাম। জিল তখনও আমার স্নায়ুর ভেতরে নাচছিল এবং চুপিসারে আমার কথার ভেতর জড়িয়ে থাকছিল। আমি তাকে বলেছিলাম আমার জীবনটা কোনো বিপদে নেই। ব্যাপারটা স্রেফ এই যে আমি এর সাথে একমত হতে পারিনি। আমি বলেছিলাম আমি বরং একমত হওয়া চেয়ে এভাবেই বাঁচব। আমি কথা বলেছিলাম হতাশায় হাল ছেড়ে দিতে, আমার অস্থিরতা নিয়ে, প্রাত্যহিক জীবন নিয়ে, আমার ঘৃণা নিয়ে। আমার চারপাশের সবকিছুকে আমি কি যে ঘৃণা করতাম। আমি তাদের পুলিশদের ঘেন্না করতাম, ঘেন্না করতাম তাদের খবরের কাগজ আর তাদের খবরগুলোকে। আমি কোনো অফিসে, দোকানে, এমনকি একটা ক্যাফেতে যেতেও ঘেন্না করতাম। আমি আমার চারপাশে চোরা চাহনিতে ঘেন্না করতাম। সেই সব লোকদের ঘেন্না করতাম কাল যারা অবজ্ঞা করত, কিন্তু আজ যারা বিখ্যাত। আমি ঘেন্না করি ধৈর্যশীলতা, আত্ম আগ্রহ, লুকোচুরি, চিরস্থায়ী একতরফা সুবিধাসমূহ এবং ঘাপটি মেরে থাকা মহাসড়কে সেই টহল পুলিশকেও, যার আমাকে লাথি মারার সাহস হয়নি স্রেফ আমার নাম সেলিনাস বলে আমাকে বুট দিয়ে ছুঁয়েছিল। তার চেয়েও তাকে আমি বেশি ঘেন্না করি নামের সঙ্গে সেলিনাস রয়েছে বলে আমাকে লাথি মারার সাহস হয়নি বলে। আমি ঘৃণা করি অন্ধত্বকে, মিথ্যে আশাকে, শৈবালের মতো ভাসমান জীবনকে, সেই কলঙ্কিতদের, চাবুক খাওয়া থেকে যারা একদিনের জন্য বিরতি মিললেই বলে ওঠে, আহ, জীবন কি ভালো। এবং আমি ঘেন্না করি নিজেকেও, সবার ওপরে নিজেকে ঘেন্না করি শুধু এখানে আছি এবং কিছুই করছি না বলে। আমি ভালোমতোই সচেতন ছিলাম যে কোনো কোনো সময় একটু না একটু হলেও আমি নিজেও ছিলাম কলঙ্কিত এবং যতদিন আমি কিছু না করব তত বেশি আমি কলঙ্কিত হয়ে পড়ব। জিল আবারও আমার চোখের সামনে এসে গিয়েছিল। জঘন্য রকমের মনোলোভা এক জীবন্তের প্রস্তাব দিয়েছিল সে আমাকে, এবং আমি চিল্লিয়ে বলে উঠেছিলাম নিছকে ঘেন্না করার চেয়েও বেশি কিছু করা, এবং সেই সাথে দাঁত বের করে দেখাতে আমার জন্য এটুকুই যথেষ্ট। আমি চিন্তা করছি নিজের কর্তব্য পালন করে যাব, ভালো ছেলের মতো সব পরীক্ষা দেব, একটা পরিবার গড়ে তুলব, বাচ্চা পয়দা করব, আয়কর দেব এবং আমার বাগানে ফুলের চারা লাগাবো। সংক্ষেপে সময়ের সাথে সাথে একজন সুখী ও সুভারসাম্যের জেল ঘুঘু হব। আমি কথা বলা বন্ধ করেছিলাম এবং বাবার ধিকি ধিকি জ্বলতে থাকা চোখের দিকে তাকিয়েছিলাম। একটা বিশ্রী অনুভূতি কাটিয়ে উঠে আমি ভয়ে পিছু হটেছিলাম, যেন ওই নীরব চোখ দুটি আমার ভেতরটা পর্যন্ত দেখে নিচ্ছিল, যেন ওই চোখ দুটি এমন কিছুকে জানতো যা আমি করিনি। আবারও আমি তার শক্তি টের পেয়েছিলাম
এবং অনুভব করেছিলাম আমি একজন শিশু। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আপনি বুঝতে পারবেন না, আমি বলেছিলাম। তুমি কেন তা মনে করছো? তিনি ভেবেচিন্তে এবং খুব গুরুত্বের সঙ্গে জিজ্ঞেস করেছিলেন। কারণ কারণ আমি চেষ্টা করছিলাম, কিন্তু জুৎসই শব্দ খুঁজে পাচ্ছিলাম না। যেন তিনি তার গাম্ভীর্যের শক্তি, তার ক্ষমতা এবং আমার দিকে তার তাকিয়ে থাকা দৃষ্টিতে আমাকে বশ করে রেখেছিলেন। তুমি কি মনে করো আমি একজন কাপুরুষ, একজন ছিদ্রান্বেষী, একজন আহাম্মক? তিনি জিজ্ঞেস করেছিলেন। না, অবশ্যই না, ওগুলোর একটিও না, আমি বলেছিলাম। এবং হঠাৎ করেই আমি আমার গলার স্বর ফিরে পেয়েছিলাম। ব্যাপারটা স্রেফ এরকম যে আপনি আপনার নিজের ছায়া মারিয়ে যেতে পারেন না। তুমি আমাকে মধ্যবিত্ত শ্রেণীর একজন বুর্জোয়া ভেবেছ, একজন সম্পদের মালিক এবং শেয়ার বাজারের একজন ফটকাবাজ, ঠিক? জানি না আমি তা ভেবেছিলাম কিনা, আমি জানতাম না তা আমি ভাবতে পারতাম কিনা। ব্যাপারটা যখন এতটাই মর্যাদাহীনতায় গড়িয়েছিল, আমিও মর্যাদাহীন হয়ে পড়েছিলাম। আমি সুবিধাভোগী কারণ তিনি আমার বাবা। একইভাবে আমিও বলেছিলাম, হ্যাঁ, এবং আমি আপনার ধৈর্যের সাথে কোনো বোঝাপড়ায় আসতে পারি না। কেন? তিনি জিজ্ঞেস করেছিলেন। আমি ভেবেছিলাম চেয়ার থেকে পড়ে যাচ্ছি। তিনি ছিলেন একজন পরীক্ষাকারী ম্যাজিস্ট্রেটের মতোই অনমনীয়। আমাকে কি আবার শুরু থেকে শুরু করতে হতো? কারণ আমি অবাক হয়েছিলাম। আমার আর আধা ঘন্টার জন্য ধৈর্য নেই বলে আমি লাফ দিয়ে উঠে পড়েছিলাম। আপনি কি বুঝতে পারছেন না যে এইভাবে জীবনযাপন করা আমি আর সইতে পারছি না? এই কিছুই না করা, আমার এই পরিস্থিতি, এই মাঝামাঝি অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়েছি। একটা ভালো কথা ছিল ওটা। আমি এই কথা বলে সন্তুষ্ট হয়েছিলাম। হ্যাঁ, তাই। এই মাঝামাঝি অবস্থায় আমি ক্লান্ত, আমি আবারও বলেছিলাম। মাঝামাঝি অবস্থা একটা অসুস্থতা। হ্যাঁ বাবা, আমি আরও বলেছিলাম। মাঝামাঝি অবস্থা পুরোদস্তুর অস্বাভাবিকতা। এবং আমি পড়ার ঘরের দরজার দিকে ছুটে বেরিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার যা বলার ছিল তার সবটুকুই আমি বলে ফেলেছি এবং আমার আর নিজেকে তার আপত্তি শুনতে দেয়া উচিত নয়। এবং আমি বুঝতে পেরেছিলাম আমাকে একাকী থাকার জন্য তার গাম্ভীর্য এবং তার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার শক্তির কাছ থেকে অবশ্যই পালিয়ে যেতে হবে। এবং সত্যি সত্যি শেষতক তার সামনে আমি উঠে দাঁড়াতে পেরেছিলাম। আমার হাতটা যখন দরজার হাতলে ছিল, তখন তার কণ্ঠ আমাকে থামিয়ে দিয়েছিল। থামো এনরিকে, ফিরে এসো, তোমার চেয়ারে বসো, তিনি আদেশ দিয়েছিলেন। এবং আমি তার কথা মেনেছিলাম, হ্যাঁ, যেন আমি আরও কিছুর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি না তা কি, কিন্তু আরও যুক্তিসঙ্গত কিছু, এই দুঃস্বপ্ন থেকে পরিত্রাণের কোনো কিছু। আমার মনোযোগ দেওয়া উচিত, যদিও জানি না আমি কেন এটাকে গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে করছি। বাবা তখন আর বসেছিলেন না, তার ডেস্কের পেছনে দাঁড়িয়েছিলেন। ডেস্কের ওপরে 2 হাতের ভর রেখে ঝুঁকেছিলেন। হাতের তালুর ওপর ভর দিয়েছিলেন না, 10টি আঙ্গুলের ওপর ভর দিয়ে সামান্য সামনে ঝুঁকেছিলেন। আমি তোমার কথা শুনেছি, তিনি বলেছিলেন। তুমি, তা সে যেভাবেই হোক, আমার কথা শোনোনি, বলে তিনি একটু থেমেছিলেন। আমি তোমাকে একটা প্রস্তাব দেব, অবশেষে তিনি এক নাগাড়ে বলেছিলেন। এটাকে বিবেচনা করো। আমার প্রস্তাবটা হচ্ছে আমরা একসঙ্গে কাজ করব এনরিকে। এমন সব মানুষের কাজে অংশ নেব যারা আমার অধিকারভুক্ত। আমার ঠিক মনে নেই তিনি আর কি বলেছিলেন। আমি বিড়বিড় করে কিছু একটা বলেছিলাম। আমি যা মনে রেখেছিলাম ঠিক তা হচ্ছে তার সাড়া। হ্যাঁ এনরিকে, অবশ্যই। শুধু জানতাম না তোমাকে আমি কতটা গুরুত্বের সঙ্গে নিতে পারতাম। কিন্তু যা বলা হয়েছে তার ভিত্তিতে আমি উপসংহার টানব যে আমি তোমাকে গোনায় ধরতে পারি। তারপর তিনি তার ককটেল ক্যাবিনেট থেকে একটা বোতল এবং 2টি গ্লাস নামিয়ে এনেছিলেন। আমরা একে অন্যের গ্লাসে টিং করে টোকা দিয়েছিলাম। এরপর আমরা খুবই গুরুত্বের সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ করেছিলাম ডাইনিং রুমে যাওয়ার আগে পর্যন্ত। এরই মধ্যে মা তার জায়গায় বসে গিয়েছিলেন। আমাদের থালায় রাতের খাবার তুলে দিচ্ছিলেন। খুব ক্ষুধা লেগেছিল আমার, খেয়েছিলামও খুব ভালো। আমি এনরিকের ডায়েরি বন্ধ করতে যাচ্ছি। আমার আর এটার দরকার নেই। বাকিটা ছিল আমাদের কাজ, দিয়াজ, রদ্রিগেজ ও আমার, মানে নতুন ছেলেটার। ওহ, একটা যৌক্তিক কারণ আমাদের এনরিকের কাছে টেনে নিয়েছিল এবং এনরিকেকে টেনে এনেছিল আমাদের কাছে। এই যুক্তিটাও এর ত্রুটির ঊর্ধ্বে ছিল না। কে বলেছিল ত্রুটি রয়েছে? প্রাথমিকভাবে এটা ছিল নিছক একটা ধারণার চেয়ে বেশি কিছু। পরেই কেবল এটি যুক্তিপূর্ণ হয়ে উঠেছিল। এক্ষেত্রে সেই পর্যায়ে আমরা এনরিকের ডায়েরি সম্পর্কে কিছু জানতাম না।
কিভাবে তা জানতে পারতাম? এটা কেবল বাড়ি তল্লাশির সময়ই আমাদের হাতে এসেছিল, এবং এমনকি তখনও পর্যন্ত আমাদের কেউই এটা খুঁটিয়ে পড়িনি। আমাদের তা দরকার পড়েনি। আর তাছাড়া মোটের ওপর আমাদের তখন সেই সময়ও ছিল না। সেই সময়টায় স্পষ্টতই সবকিছু আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। ঘটনাগুলো নিবিড়ভাবে ও দ্রুত ঘটে যাচ্ছিল। কর্নেল ঘাবড়ে গিয়েছিলেন। আসন্ন এক গন্ডগোল আঁচ করতে পারছিলাম আমরা। আমাদের এটা দমন করতেই হতো, বা নিজের পক্ষে আমাদের হাতে থাকা সব উপায় কাজে লাগিয়ে চেষ্টা করতে হতো। মাতৃভূমি ও কর্নেল আমাদের কাছ থেকে সেটাই চাইছিলেন। উস্কো খুস্কো ঝাঁকড়া চুলের বাতিগ্রস্ত সেই লোকেরা গা ঢাকা দিয়েছিল। আমরা জাতীয় পর্যায়ে তাদের বিস্তারিত বিবরণ প্রচার করেছিলাম। কিন্তু আমাদের সফলতার চিত্রটা ছিল এমন, যেন 25,000 একর আলুক্ষেত তন্ন তন্ন করে খুঁজে আমরা মাত্র জনা ছয়েক হলুদ ডোরাকাটা কলোরাডো গুবরে পোকা ধরতে পেরেছিলাম। অন্য কথায়, হাতের কাজগুলো আমাদের সেরে নিতেই হচ্ছিল, এবং ঘটনাক্রমে এনরিকে আমাদের হাতে এসে গিয়েছিল। আমরা তাকে আমাদের হাতে ছিল না এমন লোকদের সঙ্গে একটা ছবি থেকে শনাক্ত করেছিলাম। সে কি করে ওই ছবিতে ঢুকে পড়েছিল? সে কি তাদেরই একজন ছিল? সে যদি তাই হতো, তাহলে অন্যদের মতো সেও গা ঢাকা দেয়নি কেন? তাকে কি টোপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে? নাকি তাকে প্রকাশ্য থেকেই কাজ করতে বলা হয়েছিল? সেক্ষেত্রে তারা তাকে তাদের সঙ্গে ছবি তুলতে দিয়েছিল কেন? নাকি তাদের ব্যাপারে তার করার কিছুই ছিল না, এবং ছবি তোলার সময় ঘটনাক্রমে এসে হাজির হয়েছিল? প্রশ্ন এবং আরও বেশি প্রশ্ন। প্রশ্ন নিয়ে অযথা সময় নষ্ট করার সময় আমাদের ছিল না। এক বিশাল যান্ত্রিক সরঞ্জাম, সঙ্গে নথিপত্র, তথ্যদাতারা এবং নির্দিষ্ট জায়গায় টহল দেয়া পুলিশেরা কিছু খুঁজছিল। আমরা সংগঠিত করার জন্য ছক কষছিলাম, ব্যবস্থা নিতে চাইছিলাম। কোনো শব্দজটের সমাধান করছিলাম না। আমরা শুধু মোটা দাগের কাজগুলো করেছিলাম, খুঁতখুঁতে ধরনের বিস্তারিত কিছু করিনি। নথিপত্র ঘাঁটতে ঘাঁটতে এনরিকের নাম পাওয়া গিয়েছিল, তার ওপরে রামনের একটি অভিযোগ থেকেও। তারপর মহাসড়কের ওই অপরাধ, আর এখন এই ছবি। এই সব কিছু সেখান থেকে আগে থেকেই সঠিকভাবে সংরক্ষিত ছিল। আমরা তার দিকে নজর দেইনি। এখন আমরা তার চাকা ঘোরাতে শুরু করলাম, কারণ তাকে আমাদের দরকার ছিল, এবং তাতেই ব্যাপার স্যাপার বদলে গিয়েছিল। সবই হচ্ছে যুক্তির ব্যাপার। ঘটনাগুলো কোনো অপরিহার্য অর্থ বহন করে না। জীবন নিজেই তো একটা দুর্ঘটনা বলে স্বীকৃত। যাই হোক না কেন, পুলিশের কাজ হচ্ছে সৃষ্টির জন্য যুক্তি দাঁড় করানো। দিয়াজকে আমি যেমনটা বলতে শুনেছি, খুব জ্ঞানী লোক ছিলেন দিয়াজ। ব্যক্তিগতভাবে অবশ্য আমি তাকে অতটা পছন্দ করতাম না। তিনি আমার অনেক মাথা ব্যথার কারণ ছিলেন। কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি নির্দিষ্ট জায়গায় টহল দেয়া কোনো পুলিশ দিয়াজকে হারাতে পেরেছে। এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। তার জন্ম হয়েছিল কাজ করার জন্যই। এটাই ছিল তার পেশা। মোদ্দা কথা, তিনি জানতেন কি তিনি চাইছেন, এবং আমাদের কাজের ধারায় সেটা এক বড় গুণ। সংক্ষেপে যেমন বলি, আমরা চারপাশে অন্ধের মতো হাতড়াচ্ছিলাম, রূপকভাবে যেমন, তেমনি আক্ষরিক অর্থেও। আমরা একটা ডার্ক রুমে বসতাম এবং ফটোগ্রাফগুলোকে ডেভেলপ করতাম, এবং তারপর সেগুলোকে বড় করে নিতাম। বড় করা ছবিতে তখন সবাই দৃশ্যমান হয়ে উঠত, একজন একজন করে। যেমনটা বলেছিলাম, ব্লু কোস্টে এবং অন্য অনেক জায়গায় আমরা 10 ডজন রোল ফিল্মে ছবি তুলেছিলাম। তা বেশ, সে যাই হোক, ব্লু কোস্টে তোলা ছবিগুলোর একটিতে আমরা একটা নতুন মুখ খুঁজে পেয়েছিলাম। কাঙ্ক্ষিত অপরাধীর দলে সে দাঁড়িয়েছিল। তারা হাসছিল আর তাকে গোমরা মুখ লাগছিল। রামন সঙ্গে সঙ্গে তাকে এনরিকে সেলিনাস বলে শনাক্ত করেছিল। রামনের সাহায্য ছাড়াও অবশ্য আমরা তাকে শনাক্ত করতে পারতাম। কিন্তু কোনো কাজেই যদি না লাগলো, তাহলে একজন ইনফর্মার কেন আছে? সেই মুহূর্ত থেকে এনরিকে আমাদের চোখ এড়িয়ে এক পাও বাড়াতে পারেনি। 1 সপ্তাহ পরে আমরা আমাদের লোকেদের কাছ থেকে এক রিল ফিল্ম পেয়েছিলাম। একটা মজার চলচ্চিত্রায়ন ছিল এটা। আমাদের সমস্যাগুলোর জন্য এটা ছিল একটা মূল্যবান পুরস্কার। এটাতে এনরিকেকে দেখা গিয়েছিল। সে একটা ক্যাফেতে ঢুকেছিল। একটা ব্রিফকেস ছিল তার হাতে। একটা টেবিলে গিয়ে সে বসেছিল। কাট। একজন লোক এসে পৌঁছেছিল ক্যাফেটিতে। এক অবর্ণিত চরিত্র, মধ্যবয়সী, মাঝারি উচ্চতা, শনাক্তযোগ্য কোনো চিহ্ন ছিল না। সে একটা ব্রিফকেস বহন করছিল। এনরিকেকে সে চিনতে পেরেছিল এবং তার টেবিলে গিয়ে বসেছিল। তারা তাদের ব্রিফকেস থেকে দলিলপত্র বের করে টেবিলে মেলে ধরে চটজলদি কিছু একটা নিয়ে আলোচনা করছিল। এনরিকে তার ব্রিফকেস থেকে একটা খামও বের করেছিল।
কাগজগুলো পরিপাটি করে বিছানো ছিল বলে খামটা সহজেই এই আগন্তুকের দলিলপত্রের সাথে মিশে গিয়েছিল। লোকটা এই খাম তার পকেটে ভরে নিয়েছিল। তারা এরপর তাদের আলোচনা শেষ করেছিল এবং ফাইলগুলো সরিয়ে নিয়েছিল। তারা ক্যাফের পাওনা মিটিয়ে দিয়েছিল এবং আলাদা আলাদাভাবে চলে গিয়েছিল। ফিল্মটি থেকে যথেষ্টই পাওয়া গিয়েছিল। আমরা খুঁজে বের করেছিলাম যে ওই লোকটির নাম ছিল ম্যানুয়েল ফিগুরাস, একজন বিক্রি কিরানি। কয়েক বছর যে কিনা সেলিনাসদের দোকানগুলোতে কাজ করেছে। সে একজন বিবাহিত পুরুষ, 2জন সন্তান রয়েছে তার। তার কোনো প্রেমিকা ছিল না এবং আমাদের কাগজপত্রে কখনো তার নাম উঠে আসেনি। সেলিনাস কোম্পানির কর্মচারীদের ভেতর আমাদের একজন লোক রয়েছে। সব জায়গাতেই আমাদের লোক ছিল, সেখানে বা থাকবে না কেন? সে আমাদের লোকটির সম্পর্কে কিছুই বলতে পারেনি। এ ব্যাপারে তার কোনো আগ্রহও ছিল না। ফিগুরাস ক্যাফে থেকে দ্রুত বেরিয়ে সোজা অফিসে ফিরে গিয়েছিল। সে বাসে চেপে গিয়েছিল। যেহেতু সে তার ভক্সওয়াগন গাড়িটি সেলিনাস অফিস ভবনের সামনে পার্কিং লটে রেখে গিয়েছিল, কাজ শেষে সে আবার একবারেই বেরিয়ে গিয়েছিল। সে তার ভক্সওয়াগন গাড়িতে উঠেছিল এবং গাড়ি চালিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। আমাদের নজরদারির দিনগুলোতে ফিগুরাস কেবল বাড়ি আর অফিসেই যাতায়াত করেছে। আমরা তার যাতায়াতে অনুসরণ করেছি, কিন্তু তার কোনো টেলিফোন ছিল না বলে আমরা তার কোনো কথাবার্তা রেকর্ড করতে পারিনি। তার জীবনসঙ্গিনী ছিল যথার্থই একজন গৃহবধূ। তার কোনো প্রেমিক ছিল না। তার সময় কাটত সাংসারিক কাজে। সে যখন কেনাকাটা করতে যেত, তখন আমরা তাকে অনুসরণ করে সন্দেহজনক কিছু পাইনি। তাদের 10 বছরের ছেলেটা স্কুলে পড়ত। তাদের 4 বছরের মেয়েটিকে আমরা গোনায় ধরিনি। শনিবার সন্ধ্যায় ফিগুরাস তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যেত। রবিবার বিকেলে সে তার ছেলেকে নিয়ে ফুটবল খেলা দেখতে যেত। কখনো সে কোনো অচেনা লোকের সঙ্গে যোগাযোগ করত না। খামটা নিয়ে সে কি করেছিল? এটা কি এখনো তার সঙ্গে থাকা সম্ভব? নাকি এটা সে কারো কাছে চালান করে দিয়েছে? নাকি এটা সরাসরি তার ঠিকানায় তাকেই দেয়া হয়েছিল? এসব আমাদের জানার কোনো উপায় ছিল না। 10 দিন পর এনরিকে সেলিনাসের আলফা রোমিও গাড়িটি নগরী থেকে বেরিয়ে দক্ষিণমুখ ট্রাঙ্ক রোড ধরে যাচ্ছিল। সে সমুদ্রপাড়ের বেড়াতে যাওয়ার ফ্যাশন দুরস্ত জায়গা বিতে থেমেছিল। সেখানে সে একটা ব্যস্ত হোটেলে নিজের নামে একটি রুম ভাড়া নিয়েছিল। সেদিন সন্ধ্যায় সে বারে গিয়েছিল। দিনটা ছিল গরম এবং সে হালকা ঢিলেঢালা একটা পায়জামা পরেছিল এবং উঁচু কালারের রংচঙে একটা সিল্কের শার্ট পরেছিল। তার সঙ্গে বোধহয় কোনো ব্রিফকেস ছিল না। তার অনুপস্থিতিতে আমাদের লোকেরা তার কক্ষ তল্লাশি করেছিল। অন্যান্য জিনিসের সঙ্গে তারা সেই কক্ষের ভেতরে একটা খাম পেয়েছিল, যার ভেতরে ছিল ভাঁজ করা একটা সাদা কাগজ। সেই কাগজটির বাঁ দিকের উপরের কোনায় লেখা ছিল একটা অঙ্ক 3 এবং মাঝখানে টাইপ করা হরফে লেখা ছিল ENAUSE। সঠিক প্রযুক্তি ব্যবহার করে খামটি আবারও সিল করে রাখা হয়েছিল এবং আমাদের তল্লাশির সব চিহ্ন মুছে ফেলা হয়েছিল। পরদিন সকালে ফিগুরাসের ভক্সওয়াগন গাড়িটি নগরী থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিমমুখী ট্র্যাঙ্ক রোড ধরে এগোতে থাকে। বিতে গিয়ে সে গাড়িটি থামায় এনরিকে সেলিনাসের হোটেলের সামনে। সে হোটেলের বারে চলে যায় এবং এক পাত্র মদের অর্ডার দেয়। আনুমানিক বেলা 11টার দিকে এনরিকে সেলিনাস তার রুম থেকে নেমে আসে এবং বারের ভেতর তাকায়। কোনো সন্দেহ নেই যে সে ফিগুরাসকে দেখতে পেয়েছিল। সেখানে না বসেই সে চলে গিয়েছিল। শিগগিরই ফিগুরাস তার মদের দাম মিটিয়ে পার্কিং লটে ফিরে গিয়েছিল। সেখানে সে এনরিকে সেলিনাসকে খুঁজে পায়। সে তখন তার আলফা রোমিও গাড়ির হুডের নিচে কিছু একটা নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তারা দুজন পুরনো পরিচিত জনের মতো শুভেচ্ছা বিনিময় করেছিল। ফিগুরাস তার গাড়িতে গিয়ে বসেছিল। এরপর 1 মিনিটের জন্য এনরিকে সেলিনাস কথা বলতে বলতে ফিগুরাসের গাড়িতে উঠে তার পাশে বসেছিল। এই সময়টায় আমাদের লোকটা একেবারে উল্টো দিকে ছিল বলে কিছুই দেখতে পায়নি, কিন্তু সে অনুমান করতে পেরেছিল যে এনরিকে অবশ্যই এই সময়টায় ফিগুরাসকে খামটা দিয়েছিল। পরে ফিগুরাস চটজলদি তার গাড়ির ইঞ্জিন চালু করেছিল এবং নগরীতে ফিরে গিয়েছিল। সেলিনাস অফিস ভবনে পৌঁছার আগে সে আর কোথাও থামেনি। পৌঁছার সঙ্গে সঙ্গে সে অফিস ভবনে ঢুকে পড়েছিল এবং অফিস ছুটি হওয়ার আগে আর সেখান থেকে বের হয়নি। অফিস ছুটির পর বেরিয়ে এসেই সে তার ভক্সওয়াগন গাড়িটার পাশে একটা কালো লিমোজিন গাড়ি দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। 20 মিনিট পরে সে নিজেকে সেনাবাহিনীর সদর দপ্তরে আবিষ্কার করেছিল। আর কোনো ঝামেলা না করে আমরা তাকে জিজ্ঞাসাবাদে বসে গিয়েছিলাম। এ ব্যাপারে কথা বলাটা আমার জন্য সুখকর নয়, বিশেষ করে বিস্তারিত বলার বেলায়। আজকাল সব খবরের কাগজই এই ধরনের ঘটনাগুলো খুবই আবোল-তাবোলভাবে উপস্থাপন করে। সবাই এখন জানে এই ধরনের ব্যাপারগুলো কিভাবে ঘটে।
আহাম্মক মার্কা সিনেমাগুলোতে তারা এই ধরনের ঘটনা যেভাবে দেখে তার সঙ্গে আরও একটু মাত্রা যোগ করে নিলেই হলো। আর হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে এখানকার সবকিছুই আসল। এটা যে একটা জঘন্য কাজ তা আমি আপনাদের অকপটেই বলতে পারি, কিন্তু এটা চাকরির একটা অংশ। আমরা অপরাধীর মনটাকে তার নিজের থেকে ছাড়িয়ে নিই, তার স্নায়ুগুলোকে টুকরো টুকরো করে ফেলি, তার মগজকে অবশ করে দিই, প্রতিটি পকেট তন্ন তন্ন করে খুঁজি, এবং এমনকি তার নাড়ি ভুড়িও। আমরা তাকে একটা চেয়ারে ধাক্কা মেরে ধপ করে বসিয়ে দিই, পর্দা টেনে দিই, একটা বাতি জ্বালি। সংক্ষেপে বলতে গেলে আমরা বই অনুসারে কাজ করি। আসল চাপটা প্রয়োগ করে আমরা কখনোই তাকে ভরকে দিই না। ওই অদক্ষ হাতে নির্মিত সিনেমাগুলো তাকে যেভাবে তৈরি করে থাকতে পারে, সবকিছু সেভাবেই ঘটে। সে যেমনটা আশা করে থাকতে পারে সবকিছু সেভাবেই ঘটে, এবং অবিকল বলতে গেলে সেটি থাকে বরাবরই চমক। আমাকে বিশ্বাস না হলে মিলিয়ে দেখে নেবেন। আমরা তাকে ঘিরে জড়ো হয়েছিলাম। দিয়াজ ছিলেন তার মুখোমুখি, রদ্রিগেজ পাশে, আর আমি পেছনে। এরপর শুরু হয়েছিল নিয়মমাফিক কাজ এবং বন্যার তোরের মতো প্রশ্ন, স্রেফ তাকে প্রশ্নের বানে ভাসিয়ে দেয়া। ঠিক আছে শুয়োর, আমাদের একজন শুরু করেছিল। খেলার সময় শেষ, এতক্ষণ অনেক গজর গজর করেছ। আমরা সবকিছু জানি, অন্য একজন যোগ করেছিল। যদি কোনো কিছু অস্বীকার করো তো তুমি কেবল নিজেরই সর্বনাশ ডেকে আনবে। তরুণ এনরিকে এরই মধ্যে সব ফাঁস করে দিয়েছে। তোমাকে ভালো পরামর্শ দেয়া হচ্ছে, তুমিও একই কাজ করো। এটা তোমার নিজের স্বার্থেই করো, স্বীকার করো না করো, আমাদের কাছে সব একই। ব্যাপারটা কঠিন আমরা জানি, কিন্তু তুমি যদি ভালো ছেলে হও তো বলে দাও, কথাটা মনে রেখো। তোমার সঙ্গী যদি এরই মধ্যে সব ফাঁস করে দিয়েই থাকে তো নিজের মাথাটাকে গুঁড়িয়ে দিতে দেওয়ার মধ্যে কি যুক্তি আছে? সুতরাং একজন লক্ষ্মী ছেলে হয়ে যাও, মুখ খোলো। নাকি তোমার হয়ে আমরাই তোমার মুখ খুলব? কে তোমার মধ্যস্থতাকারী? খামটা কোথায়? তার দেহ তল্লাশি করে এটা পাওয়া যায়নি। তোমার অস্ত্র মজুত করো কোথায় তোমরা? তোমরা কখন হাঙ্গামা করার পরিকল্পনা করেছ? তুমি কোন দলে? বলে ফেলো। কোনোভাবেই তোমার আর কোনো বিকল্প নেই। নিজেকে মুক্তি পেতে দাও, বুদ্ধিমানের পরিচয় দাও। বুদ্ধিমান হও, তখন দেখবে জলদি আমাদের কাছ থেকে মুক্তি পেয়ে গেছো। তোমার সঙ্গী তোমাকে ঝুলিয়ে রেখে গেছে শুকিয়ে মরার জন্য। তুমি কি একাই কাঠিটি বহন করতে চাও তাদের জায়গায়? তাহলে বলবে না কথা? এই সব কিছু ছিল ধোঁকা, দেখতেই তো পাচ্ছেন। এসব কেবল ক্ষেত্র প্রস্তুত করার জন্যই। বন্যার তোরের মতো প্রশ্নের পর প্রশ্ন করে করে তাকে আমরা হতবুদ্ধি করে দিয়েছিলাম। তাকে ভাবতেই হচ্ছিল যে সে আসলেই সে একা, আর অন্যদিকে আমরা হচ্ছি অনেক, আর তাই আমরা তার সঙ্গে যা খুশি তাই করতে পারি, এবং আমরা সব কিছু জানি, এত বেশি জানি যা সে কল্পনাও করতে পারে না। কিন্তু আমরা যা কিছু জেনেছিলাম তার সবই ছিল ভুল, এবং একমাত্র সেই আমাদের শুধরে দিতে পারত, যদি নিজের পরিস্থিতির উন্নতি করতে চাইতো। এটা একটা বাসি পুরনো নম্বর, কিন্তু সাধারণত এটা কাজে দেয়। আপনি যদি এর চেয়ে ভালো কোনোটি জানেন তো বলে ফেলুন। এরপর আমরা ধীরে ধীরে আমাদের আগ্রহের বিষয়ে চেপে এসেছিলাম। যেমন ফিগুরাসের কাছ থেকে আমরা যা জানতে চাইছিলাম তা হচ্ছে খামটির পেছনের কাহিনী। আমরা তা খুঁজেও পেয়েছিলাম, কিন্তু কিভাবে তা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে যাবেন না। ফিগুরাস এটা অস্বীকার করতে পারেনি। রদ্রিগেজ তার উপর কাজ করে বৃথাই সময় নষ্ট করেছিল, কারণ সে যাই বলেছিল তাই ফুঁ দিয়ে সে উড়িয়ে দিচ্ছিল, এবং তারপরে আমরা ফিগুরাসের মুখ থেকে আর কিছু টেনে বের করতে পারছিলাম না। এইসব ক্ষেত্রে দিয়াজ একটা আবেদনের ফর্ম পূরণ করেন এবং কর্তব্যরত গার্ডকে ডেকে পাঠান। আমাদের সঙ্গে থাকা সবারই যার যার জায়গা রয়েছে, এবং মাতৃভূমির নিরাপত্তা যদি হুমকিতে পড়ত তো আমরা কারো কাছে জবাবদিহি করতাম না। আমাদের তিনজনকে যার যার মতো ছেড়ে দেয়া হয়েছিল। এটা যে ভীষণ খারাপ এক মুহূর্ত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। স্রেফ দেখুন ফিগুরাসের কাছ থেকে আমরা কি বের করতে পেরেছিলাম। ফেডেরিগো সেলিনাস তাকে খাম সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। তার আগে তাকে তার বসের অফিসে ডেকে নেওয়া হয়েছিল, এবং এই কাজের জন্য তাকে বাড়তি টাকা দেয়া হয়েছিল। এটা ছিল শেয়ার বাজার সম্পর্কিত কিছু গোপন ইঙ্গিত, ফিগুরাসের দাবি। এ কথা তাকে সেলিনাস বলেছিলেন। এটা ছিল সেই ধরনের একটি সূক্ষ্ম ব্যাপার ব্যবসায়ী জীবনে যা কদাচিৎ আসে না। তিনি এই কাজটি ফিগুরাসকে করতে বলেছিলেন, কারণ অন্য ম্যানেজারদের এই কাজ দিলে তাকে বোধহয় নেটওয়ার্কের এজেন্টরা চিনে ফেলত, আর সেজন্যই ফেডেরিগো সেলিনাস ফিগুরাসকে নির্দিষ্ট কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছিলেন। ফিগুরাস কোনো কৌতূহল অনুভব করেনি। সে ছিল একজন চুনোপুটি, যে তার সেই আত্মবিশ্বাসের জন্য খুশি ছিল
যা দেখে তাকে এই কাজে লাগানো হয়েছিল এবং সে খুশি ছিল এটা থেকে অপ্রত্যাশিত আয়ের কারণে। তার দেয়া জবানবন্দি অনুযায়ী সে জানত না যে এনরিকে সেলিনাস তার বসের ছেলে। আমরা তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। তার ওপর নজরদারি শুরু করার পর থেকে এই পুরোটা সময়ে এনরিকে সেলিনাস একবারও সেলিনাস অফিস ভবনে যায়নি। ফিগুরাস তার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিল মৌখিক বিবরণ অনুযায়ী। পরবর্তী সাক্ষাতের সময়গুলোতে সে তাকে মুখ দেখেই চিনে নিয়েছিল। ফিগুরাস তখন তার হাতে খামগুলো তুলে দিয়েছিল।